বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি লক্ষ্য করেছি তোমরা অনেকেই সমাজের উঁচু জাত আর নিচু জাত নিয়ে বানানো মুভির এক্সপ্লেনেশনগুলো খুব বেশি পছন্দ করো। আজকেও ঠিক তেমনই একটা মুভির কাহিনী তোমাদেরকে শোনাতে চলেছি, যেখানে সমাজে কিছু গরিব আদিবাসী লোকদেরকে সমাজের উচ্চবিত্ত মানুষেরা মারাত্মকভাবে অন্যায় অবিচার করতে থাকে। যদি কোনো অপরাধ হতো তাহলে গরিবদের উপরে সেই অপরাধের দায়ভার চাপানো হতো। আর এর পেছনে সবথেকে বড় হাত ছিল ওই এলাকার পুলিশদের, যারা কিনা উচ্চবিত্তদের থেকে টাকা খেয়ে তাদের দায়ভার গরিবদের উপর চাপিয়ে দিত। আর এইসব অন্যায়ের বিরুদ্ধে এই আইনজীবী বলে ওঠে, একা আইনজীবী কি পুরো সমাজের বিরুদ্ধে গিয়ে তেমন ভালো কিছু করতে পারে? মুভি শুরুতেই দেখা যায় জেলের বাইরে কিছু আসামির আত্মীয় স্বজনরা অপেক্ষা করছে, কারণ আজ তাদের জেল থেকে ছাড়া পাওয়ার কথা। কিন্তু দেখা যায় সেখানে থাকা পুলিশ অফিসাররা ধনী এবং পরিচিতদের ছেড়ে দিয়ে গরিবদের অন্য একটা লাইনে দাঁড় করিয়ে দেয়, আর নির্দিষ্ট সময় হয়ে যাওয়ার পরেও তাদের পুলিশ ভ্যানে করে অন্য কোথাও নিয়ে যায়। এই দৃশ্যটি ছিল খুবই ইমোশনাল। এর পরের দৃশ্যে রাজা কানু ও তার স্ত্রী সেনেগিনীকে দেখা যায়। তারা ইরুলের আদিবাসী গোষ্ঠীর মানুষ। এখানকার সবাই মাঠে চাষ করে জীবন অতিবাহিত করে। তারা মূলত সাপ আর ইঁদুর ধরার কাজ করে। একদিন বৃষ্টির রাতে সেনেগানি রাজা কানুকে বলে তাদের একটাই স্বপ্ন, তাদের নিজের একটা বাড়ি হবে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। তখনই হঠাৎ করে তাদের মাটির ঘরের এক পাশ ভেঙে পড়ে যায়। পরের দৃশ্যে একজন ধনী মহিলাকে দেখা যায়, যিনি সোনার গয়না পরেছিলেন। তখন একটা গয়না নিচে পড়ে যায়। মহিলাটি ওটা উঠাতে গেলে সেখানে সাপ দেখতে পায়। সাপ দেখতে পেয়ে সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এরপর সাপ ধরার জন্য সেই বাড়ি থেকে একজন লোক এসে রাজা কানুকে ডেকে নিয়ে যায়। রাজা কানু সাপ খুঁজতে গিয়ে সেখানে সেই গয়নাটি পরে পায়, আর সেটা মালিককে ফেরত দিয়ে আবারও তার কাজে লেগে পড়ে। সে সাপটা ধরেও ফেলে। রাজা কানু যাওয়ার সময় সেই ধনী লোকটি তাকে গাড়ি ঠেলে দিতে বলে। রাজা কানু গাড়িটা ঠেলে দেয়। ঠেলে দেওয়ার জন্য লোকটি তাকে টাকা দিতে গেলে সে নেয় না, আর বলে আমরা তো একই গ্রামের লোক, এইটুকু তো করতেই পারি। এটা শুনে ওই ধনী লোকের স্ত্রী রাজা কানুকে নিচু জাতের বলে অপমান করে চলে যায়। পরের দৃশ্যে মিত্র নামের একজন মহিলাকে দেখা যায়। সে ইরুলা জনগোষ্ঠীর লোকদেরকে পড়াশোনা শেখাতো, আর এমনি করে সময় পার হতে থাকে। আর এখন রাজা কানু আর সেনেগেনির পরিবারে নতুন একজন সদস্য আসতে চলেছে। এ কারণে রাজা কানু গ্রামের সব কাজ ছেড়ে শহরে চলে যায়, যাতে সে নতুন একটা বাড়ি বানিয়ে ভালোভাবে পরিবার নিয়ে থাকতে পারে। এদিকে সেই পঞ্চায়েতের বাড়ির সব গয়না আর টাকা পয়সা চুরি হয়ে যায়। তখন পুলিশ সেখানে গিয়ে তদন্ত করতে শুরু করে। সেই সময় পঞ্চায়েতের স্ত্রী রাজা কানুর কথা বলে, আর তাতেই পুলিশেরা চুরির জন্য রাজা কানুকে সন্দেহ করতে শুরু করে। এর জন্য পুলিশ সোজা রাজা কানুর বাড়িতে চলে যায়। সেখানে তারা কিছুই খুঁজে পায় না, আর রেগে রাজা কানুর গর্ভবতী স্ত্রীর উপর হাত তোলে। আর সেখান থেকে রাজা কানুর ভাই ভগ্নিপতিদের জোর করে ধরে নিয়ে যায়। পরদিন চন্দ্রু নামের একজন আইনজীবীকে দেখা যায়, যিনি অনেককে নিয়ে আন্দোলন করছিলেন, কারণ পুলিশ একজন আইনজীবীর উপর হাত তুলেছিল। ঠিক সেই সময় চন্দ্র দেখতে পায় সেখানে তার একজন মক্কেল এসেছে। তাকে দেখে সে দ্রুত ভেতরে চলে যায়। সেখানে গিয়ে চন্দ্র তার মক্কেলের ছেলেকে পুলিশ যে তুলে নিয়ে আসায় যে মামলা হয়েছে সেটা সে অনেক ভালোভাবে উপস্থাপন করে। এতে করে বিরোধী পক্ষের উকিল তার কাছে নত হয়ে যায়। তখন আদালত সেই লোকটির ছেলেকে ছেড়ে দেওয়ার কথা বলে। তখন চন্দ্র সেখানে আরও একটি মামলা দাখিল করে, আর সেটা ওই গরিব লোকটির ছেলের সঙ্গে যুক্ত ছিল। চন্দ্র জানায় পুলিশ এমনি 12টি জেলায় গরিব লোকদের আটকে রেখেছে, আর সেখানে থাকা ধনী আর ক্ষমতাসীনদের ছেড়ে দিচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইন পেশ করে চন্দ্র। আর তখন আদালত সেই 12টা জেলায় গরিব লোকদেরকে সব ছেড়ে দেওয়ার জন্য পরোয়ানা দেয়। এরপর একদিন সেনেগেনি আর মিত্রাকে দেখা যায় তারা চন্দ্রুর কাছে এসেছে। চন্দ্রু তাদেরকে বলে আমায় সব সত্যি বলবে, কোনো দ্বিধা করবে না। তখন সেনেগেনি জানায় পুলিশ রাজা কানুকে খুঁজতে এসে তাকে অনেক মারধর করেছিল, আর রাজা কানুর ভাই বোন আর ভগ্নিপতিকে ধরে নিয়ে অনেক নির্যাতন করে। তবে তারা সত্যি জানে না যে রাজা কানু এখন কোথায় আছে। তবুও পুলিশেরা তাদের উপরে ধাপে ধাপে নির্মমভাবে অত্যাচার চালিয়েই থাকে। আর একদিন পঞ্চায়েতের লোকেরা রাজা কানুকে দেখে ফেলে, আর চুরির অপবাদ দিয়ে তাকে ভীষণভাবে মারধর করে। সে যদিও বারবার বলতে থাকে যে চুরি করেনি, তবুও তাকে ভীষণ মেরে তাকে বেঁধে রাখে। এরপর পুলিশ এলে তারাও রাজা কানুকে ভীষণভাবে মারধর করে, আর সেখান থেকে থানায় ধরে নিয়ে আসে। আর তাদের সবার উপরে নির্মম অত্যাচার করতে থাকে। এমনকি পুলিশ মরিচ বেটে রাজা কানুর কাটা জায়গায় লাগিয়ে দেয়। কিন্তু তবু রাজা কানু বারবার বলতে থাকে সে কিছুই চুরি করেনি। পুলিশের এমন নির্যাতন সত্যি অনেক ভয়াবহ ছিল। রাতে একজন বলে ওঠে স্যার, ওই জায়গায় অনেক পুরুষ আছে, তাই ভাবিকে অন্য জায়গায় নিয়ে আসুন। এই কথা শুনে পুলিশ এসে তার ভাবির গায়ের সব জামা কাপড় খুলে তার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে, যেটা ছিল ভীষণ জঘন্যতম একটি কাজ। আর তারপর তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এইসব কথা শুনে চন্দ্র নিজেকে কোনো মতে আবেগপ্রবণ হওয়া থেকে আটকায়। এরপর চন্দ্র এসে জিজ্ঞাসা করে পরদিন কি হয়েছিল। তখন সেনেগেনি বলে পরদিন গিয়ে দেখে তারা রাজা কানুকে মেরে ঝুলিয়ে রেখেছে। এটা দেখে সে চিৎকার করে ওঠে। এরপর তাদের
তাদের কিছুক্ষণের জন্য বাইরে বের করে। রাজাকানুকে দেখে মনে হয় যেন তাকে প্রায় আধমরা করে রেখেছে। সেনেগেনি এসে রাজাকানুকে খাবার খাইয়ে দেয়, কিন্তু প্রচণ্ড ব্যথার কারণে খাবার মুখেই তুলতে পারছিল না। এইসব দেখে সেনেগেনি রেগে ওই পুলিশ অফিসারদের বকতে শুরু করে। এসব শুনতে পেয়ে পুলিশ ইন্সপেক্টর সবাইকে মেরে ভেতরে নিয়ে যেতে বলে। রাজাকানুকে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করে বলে বাঁচার জন্য। তখন একজন কনস্টেবল এসে বলে, এখানে কেঁদে কোনো লাভ নেই, তার চাইতে কোনো উকিলকে নিয়ে আসো। এটা শুনে সেনেগেনি পঞ্চায়েতের কাছে যায়, কিন্তু নিচু জাত বলে তাকে বাজে কথা শুনতে হয়। এরপর একদিন একজন পুলিশ অফিসার সেনেগেনির বাড়িতে এসে বলে রাজাকানু ও বাকিরা জেল থেকে পালিয়ে গেছে। এটা শুনে সেনেগেনি চিন্তা করতে থাকে কিভাবে ওরা পালালো, নাকি এইসব পুলিশের কোনো বানানো গল্প। এইসব ভেবে সে থানায় চলে যায়, কিন্তু কেউই তাকে ভেতরে ঢুকতে দেয় না। তখন সে মিত্রার কাছে সাহায্যের জন্য চলে আসে। মিত্রা সেই কথা একজন রাজনীতিবিদকে জানায়। এরপর কিছু লোক মিলে পুলিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এরপর তারা রাজাকানুকে খুঁজে বের করার জন্য পুলিশের কাছে গিয়ে এফআইআর দাবি করে, তবে এফআইআর নিলেও তারা কোনো খোঁজ নেয় না। এবার উপায় না পেয়ে সেনেগেনি তার এই গর্ভাবস্থা নিয়ে রাজাকানুকে খুঁজতে শুরু করে। এইসব বলতে বলতে সেনেগেনি জোরে জোরে প্রভুর সামনে কাঁদতে শুরু করে। সে আরো বলে এরপর আরো অনেক আইনজীবীর কাছে গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে কেউ তাদের কোনো সাহায্যই করে না। তবে একদিন একজন লোক তাকে চন্দ্র ঠিকানা দেয়। সে আরো বলে পুলিশ জানিয়েছে সে রাজাকানু পালানোর সময় নাকি একটা দোকান থেকে ঔষধ কিনে নিয়ে গিয়েছিল, আর সেখান থেকে একটা ফার্মেসিতে গেলে অনেক লোকজন তাদেরকে দেখতে পায়, আর তারা নাকি স্বর্ণের দোকানে একটা জিনিস রেখে গিয়েছিল, আর এতে করে পুলিশ তাদের উপরে সেই নিয়ে আবার একটি মামলা করে দেয়। এরপরে চন্দ্র সারা রাত সেই মামলাটি নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করে। আর সকাল হলে সেনেগেনি আসলে তাকে বলে সে আদালতে হেভিয়াস কর্পস মামলা করবে, তার মানে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য দাবি করা। তবে যাওয়ার আগে সে মিত্রাকে বলে ওই মামলাটা এতটা সহজ হবে না, কারণ আমাদের কাছে কোনো সাক্ষী নেই, কিন্তু পুলিশের কাছে অনেক সাক্ষী রয়েছে। আর তাছাড়া এই মামলাটা সরকারের বিরুদ্ধে একটা মামলা, কারণ হলো এটা শুধুমাত্র রাজাকানুরই মামলা নয়, এটা এবার সকল নিচু জাতের নামে ডাকা লোকদের বিরুদ্ধে মামলা। সেজন্য সবাই তৈরি থেকো। এরপর চন্দ্র সেনেগেনি ও তার মেয়েকে নিয়ে আদালতে যায়। এরপর আদালতে চন্দ্র জানায় জেল থেকে আসামি গিয়েছে, আর সেই জন্য আপিলও করা হয়েছে। সেনেগেনি বলে আমার চোখের সামনে থেকে পুলিশ আমার স্বামীকে নিয়ে গিয়েছে, আপনারা দয়া করে তাকে খুঁজে দিন। এরপর সেনেগেনির কথা অনুযায়ী কোর্টে আপিল ধার্য করা হয়। এরপর রাজাকানু আর বাকিদেরকে খুঁজে বের করার নোটিশ পাঠানো হয়। এর কিছুদিন পরে মামলার তারিখ আসে। দেখা যায় মামলার বিরোধী পক্ষের উকিল জানায় রাজাকানু ও বাকিদের খুঁজে বের করার জন্য অনেক আগেই এফআইআর করা হয়েছিল। এটা শুনে চন্দ্র বলে ওঠে কিন্তু আমার সেই এফআইআর ঠিক বলে মনে হচ্ছে না। এর জন্য আমি আদালতের কাছে বিনীত অনুরোধ করছি সেই পুলিশদের আর যারা তাদেরকে দেখেছিল সবাইকে আবারও জিজ্ঞাসাবাদ করা হোক। চন্দ্রুর এই দরখাস্ত আদালত মঞ্জুর করে দেয়। পরদিন চন্দ্র রাজাকানুর গ্রামে গিয়ে প্রতিবেশীদের জবানবন্দি নেয়। তবে যাওয়ার পথে তার সঙ্গে গুরুমূর্তির দেখা হয়। সে বলে তাড়াতাড়ি ওই অপরাধীদেরকে ধরে ফেলুন। এটা শুনে চন্দ্র বলে হ্যাঁ অবশ্যই আমি আসল অপরাধীদের খুঁজে বের করবই। পরদিন আবারও মামলা ওঠে আদালতে। সেখানে ওই ডাক্তার আনা হয় যে বলেছিল সে নাকি রাজাকানু ও বাকিদের চিকিৎসা করেছিল। কাঠগড়ায় দাঁড়ালে চন্দ্র জিজ্ঞাসা করে আপনি কোথা থেকে এমবিবিএস পাশ করেছেন? তখন লোকটি বলে সে কোনো এমবিবিএস ডাক্তার নয়, সে একজন আয়ুর্বেদিক ডাক্তার। এটা শুনে চন্দ্র বলে ওঠে মিথ্যাবাদী সন্দেহভাজন। এটা শুনে বিরোধী পক্ষের উকিল বলে সে আয়ুর্বেদিক ডাক্তার হোক আর যাই হোক না কেন, কিন্তু তারা তিনজন তো তার কাছে গিয়েছিল। এরপর একের পর এক সব সাক্ষী হাজির হয়, কিন্তু চন্দ্র কাউকেই কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করে না। একেবারে শেষে আদালত রায় দিতে গেলে চন্দ্র দাঁড়িয়ে পড়ে আর বলে আমি তদন্তকারী অফিসার বাসিমকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। তখন আদালত জানায় লাঞ্চের পরে আবার শুরু হবে। সেই সময় দেখা যায় বিরোধী পক্ষের উকিল বাসিমকে বলছে যা বলতে বলেছে তার বাইরে কিছুই বলবে না, অন্য কোনো প্রশ্ন করলে বলবে মনে নেই। এরপর আদালত শুরু হয়। আবার চন্দ্র তাকে জিজ্ঞাসা করে আপনি কি রাজাকানুর মামলাটা তদন্ত করেছিলেন? উত্তরে অফিসার জানায় হ্যাঁ, যা যা লেখা আছে সবকিছু আমার মনে আছে। তখন চন্দ্র জিজ্ঞাসা করে বলুন তো পুলিশ স্টেশন থেকে সেই হাসপাতালের দূরত্ব কত দূর? এটা শুনে সে উত্তর দেয় জানি না। এরপর চন্দ্র আবারও প্রশ্ন করে তাহলে বলুন তো থানা থেকে সেই ফার্মেসিটা কত দূর? উত্তরে বলে এটাও আমি জানি না। আবার চন্দ্র জানায় আমি নিজে সেখানে গিয়ে দেখেছিলাম, থানা থেকে সেই হাসপাতালের দূরত্ব 3 কিলোমিটার, আর সেই ফার্মেসিটা অপর পাশে 1 কিলোমিটার দূরে। আর সেজন্য পুলিশের করা ওই ফাইল অনুযায়ী রাজাকানু আর বাকিরা জেল থেকে বের হওয়ার পর আগে ওই হাসপাতালে গিয়েছিল। এরপরে সেই পথ দিয়ে আবারও ফিরে থানার সামনের দিকে ওই ফার্মেসিতে যায়। এটা কি আদৌ সম্ভব? তখন বিরোধী পক্ষের উকিল বলে ওঠে এসব বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন? এই তদন্ত ফাইল কি মিথ্যা? আবার চন্দ্র বলে ওঠে অবশ্যই মিথ্যা, কারণ আপনি অন্য একজনের ফাইল নকল করে এটা বানিয়েছেন। এইসব শুনে বাসিম তার অপরাধের কথা স্বীকার করে নেয়, আর এতে করে বাকি তিনজনও তাদের ভুল স্বীকার করে আদালতে। আর সবাই আদালতকে জানায় সবাই পুলিশের ভয় এই মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছিল। এরপর আদালত তাদের শাস্তির ব্যবস্থা করে। এদিকে দেখা যায় এখন উকিল মহান সবাইকে বলছে কি করে একজন আদিবাসী মহিলা একেবারে হাইকোর্টে ঢুকে পড়ল, আর এটা নিয়ে রাগারাগি করে তাদের বলে এখন থেকে এই মামলা আমি দেখব। এদিকে দেখা যায় পঞ্চায়েত আদিবাসীদের
পুলিশের কাছে বলছে মামলা তুলে নিতে, না হলে সবার ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে। এসব কথা সেনেগেনি চন্দ্রুকে ফোন করে জানাতে গেলে সেখানে একজন পুলিশ চলে আসে আর তখন তাকে সাথে আসতে বলে। কিন্তু সেনেগেনি যেতে না চাইলেও ওই পুলিশ অফিসার সেনেগেনির মেয়েকে সেখান থেকে তুলে নিয়ে যায়। সেনেগেনি অনেক চেষ্টা করেও কিছু করতে পারছে না, তখন উপায় না পেয়ে সে থানায় চলে আসে। তখন পুলিশেরা তাকে বলে ওই মামলা তুলে নিতে, কিন্তু সেনেগেনি এতে রাজি হয় না। এটা শুনে গুরুমূর্তি সেনেগেনিকে একটা থাপ্পড় মারে। ঠিক তখনই ডিজিবি তাকে কল করে সেনেগেনিকে ছেড়ে দেওয়ার কথা বলে আর সম্মানের সাথে তার গাড়িতে করে বাড়িতে ফেরত পাঠানোর জন্য বলে, কারণ সেনেগেনি যদি তাদের ব্যাপারে নালিশ করে তাহলে সবারই সমস্যা হয়ে যাবে। তখন দেখা যায় সেনেগেনি থানায় যাওয়ার আগে তার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার কথা চন্দ্রুকে জানিয়েছিল। এটা শুনে চন্দ্রু তখনই হাইকোর্টে গিয়ে এই কথাটা জানিয়ে দেয়। এটা শুনে হাইকোর্ট ডিজিবিকে জানায় আর এমনি করে নিজের মাথা উঁচু করে সেনেগেনি থানা থেকে বের হয়ে আসে। তখন ওই পুলিশ অফিসার তাকে অনুরোধ করতে থাকে তাদের গাড়িতে ওঠার জন্য। সেনেগেনিকে এমনভাবে যেতে দেখে গ্রামের লোকেরা আর গ্রাম পঞ্চায়েত অবাক হয়ে যায়। পরদিন উকিল মোহনকে দেখা যায়, সে এই মামলা লিড করতে এসেছে। সে সেই দুজন সাক্ষীকে ডাকে। একজন সে তাদের তিনজনকে নিজে দেখেছিল আর অন্যজন হলো রাজাকানু যেখানে কাজ করতো সেখানকার মালিক। সেই মালিক এসে বলে আমায় ওরা ফোন দিয়েছিল আর বলছিল ওরা তিনজন পুলিশের কাছ থেকে পালিয়ে গিয়েছে আর সেটা যেন আমি ওদের পরিবারকে জানিয়ে দেই। এটা বলে চন্দ্র জিজ্ঞাসা করে এটা আপনি পুলিশকে কেন জানাননি? তখন সে বলে কাল পুলিশ এসেছিল, তখন তাদেরকে জানিয়েছিলাম। চন্দ্র তখন বলে তাহলে ওদের পরিবারকে কেন জানালেন না? লোকটা তখন বলে আমি তাদের তিনজনের পরিবারকে এটা বলেছিলাম। এটা শোনার পর পুরো মামলাটাই যেন ঘুরে যায়। চন্দ্র তখন সেনেগেনির দিকে তাকালে দেখে সে মাথা নিচু করে আছে। এটা দেখে সে আদালতের কাছে কিছুটা সময় চায়। আদালত তাকে সময় দিলে চন্দ্র রেগে সেখান থেকে বেরিয়ে যায় আর তাদের বলে আমার সব সত্যি কথা কেন জানাওনি? আমি এখন ওই মামলা লড়বো না। তখন মিত্রা বলে আমি ওদের সবাইকে এটা বলতে বারণ করেছিলাম, কারণ ওখানকার সব আদিবাসীরাই অশিক্ষিত। তাহলে কি করে ওরা ফোন বুথে গিয়ে কারো নাম্বার ডায়াল করতে পারবে? এটা শুনে এবার চন্দ্ররা কিছুটা ঠান্ডা হয়। এরপর সে এই মালিকের ফোনে যেখান থেকে কল এসেছিল সেই সব কল রেকর্ড চেক করতে থাকে। চন্দ্র একে একে সব নম্বরে কল করতে শুরু করে আর সবশেষে একটা নম্বর পায় যেটা কিনা কেরালার এক স্টাডি বুথ থেকে এসেছিল। এরপর তারা কেরালার উদ্দেশ্যে রওনা হয় আর সেই ফোন বুথের জায়গায় আসে আর সেই দোকানদারের সঙ্গে কথা বলে আর জিজ্ঞাসা করে আপনি ছোট আকারে কোনো ব্যক্তিকে দেখেছেন? তখন সে বলে এরকমের তো অনেক লোকই আছে, তবে আমি ঠিক বলতে পারছি না। তারপর চন্দ্র আর বাকি লোকেরা মিলে আশেপাশের সব জায়গায় রাজাকান্নু আর বাকিদেরকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাদের কাউকেই দেখতে পায় না। এবার সেনেগেনি বসে কাঁদতে শুরু করে আর সেটা ওই দোকানদারও দেখে নেয়। এরপর আবারও কোর্টের তারিখ চলে আসে আর এবার নতুন লোক রাজেরকে নিয়ে এসেছে। রাজের আদালতকে জানায় সে যখন দোকানে ছিল তখন দেখে দুইজন লোক এসে ফোন বুথে কথা বলছিল। তখন তাদের আটকাতে গেলে তারা জানায় তারা পুলিশ কেস নিয়ে কথা বলছিল। এবার আদালত মূর্তিকে ডাকলে সে সত্যি বলা ছাড়া আর কোনো উপায় পায় না। এবার চন্দ্র আদালতকে সেই কেস সিবিআইকে দিতে বলে, কিন্তু আদালত বলে অন্য পুলিশ দিয়ে এই কেস এগিয়ে নিয়ে যাওয়া হোক। চন্দ্র তখন রাজি হয়ে যায় আর কোর্ট শেষ করে সেই পুলিশ অফিসার সঙ্গে কথা বলতে শুরু করে। তবে সে যাওয়ার আগে ডিজিপি তাকে কল দিয়ে জানায় চন্দ্রর কথা শুনে পুলিশের বদনাম করো না, এই অফিসের পেরুম সবসময় ন্যায়ের পথে চলে আর সেজন্যই মূলত চন্দ্র তার কাছে এসেছে। এই মামলা শুরু হওয়ার আগেই চন্দ্র পেরুমকে কিছু লোকদের সঙ্গে দেখা করাতে নিয়ে আসে। সেখানে গিয়ে পেরুমকে আদালতের লোক বলে সেখানে থাকা লোকদের উপর পুলিশের অত্যাচার সম্পর্কে এক এক করে সবাই বলতে শুরু করো। এইসব শুনে পেরুম দাঁড়িয়ে পড়ে, সে সবার কষ্ট অনুভব করতে পারছিল। এরপর পেরুম সেই পঞ্চায়েতের বাড়িতে গিয়ে জানতে পারে ওই মহিলা তার শুধু একটা গয়নাই পেয়েছে। তাহলে পুলিশের কাছে থাকা গয়নাটা কার? সেটা জানার জন্য পেরুম সব পুলিশদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সেখানে থাকা একজন পুলিশ জানায় সেদিন রাতে আমি ওই মেয়েটাকে বাইরে যেতে দেই আর বলছিলাম বাসায় ফিরে যেতে, নয়তো মেয়েটা নিজের ইজ্জতের জন্য সেখানে আত্মহত্যা করত। এরপর বাকি তিনজনকে দেখে অনেক রাগারাগি করে বাইরে বের করে দেয়। এরপর চন্দ্র আর পেরুম মিলে আশেপাশের সব পুলিশ স্টেশনের ফাইলগুলো চেক করতে শুরু করে যাতে কোনো খুনের মামলা আর দুর্ঘটনা আছে কিনা আর কাউকে জেলে আটকে রাখা হয়েছিল কিনা। খুঁজতে খুঁজতে চন্দ্র একটা মেডিকেল ফাইল পায়, এতে লেখা ছিল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এই ফাইলকে বানিয়েছে সেটা জানতে তারা হাসপাতালে চলে যায়। তারা জানায় একটি লাশ পাওয়া গিয়েছিল যেটা ট্রাকের সঙ্গে দুর্ঘটনার কারণে হয়েছে। এরপর তারা ফরেনসিক টিমের একজনের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তাদের কাছে কিছু লাশের ছবি আছে। লোকটি এসে তাদেরকে ছবি দেয়। চন্দ্র তখন শনাক্ত করার জন্য ছবিগুলো মিত্রাকে দেখায়। এক এক করে সবার ছবি দেখে মিত্রা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। তার চোখের কোণে জল চলে আসে। তার হাতে থাকা একটা ছবির উপর এসে থেমে যায়। তাকে দেখে জানায় এই হলো রাজাকান্নু। এটা জানতে পেরে সেনেগেনির বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এইসব চোখের সামনে সহ্য করতে না পেরে ওখান থেকে চলে যায়। এদিকে মোহনকে দেখা যায়, সে বলছে এখন আর কেউ এই মামলাটা লড়বে না। তখন গুরুমূর্তি বলে স্যার যত টাকা লাগে আমি দেব, কিন্তু আমাদের বাঁচিয়ে নিন। মোহন তাদেরকে জিজ্ঞাসা করে ওই দিন কি হয়েছিল। তখন জানায় সেদিন উপর থেকে অনেক চাপ আসার কারণে রাজাকান্নুকে অনেক মারা হয়, কিন্তু তবুও সে কিছুই স্বীকার করছিল না। আর অতিরিক্ত আঘাতের কারণে রাজাকান্নু সেখানেই মারা যায়। সেই রাতেই দুজন পুলিশ মিলে পুরো থানা খালি করে দেয়
আর রাজা কানুর লাশের সাথে বাকি দুজনকে গাড়িতে উঠিয়ে নেয়। আর একজন রাজা কানুর জামার একটু ছেড়ে দরজা লাগিয়ে দেয় আর জামাটি দূরে ফেলে দেয়। এরপর গুরুমূর্তি আর বাকি দুইজন অভিনয় করতে শুরু করে যেন তারা সত্যি পালিয়ে গেছে, আর এইভাবে মিথ্যা নাটক সাজিয়ে সামনে যেতে থাকে। আর অনেক দূর গিয়ে রাজা কানু লাশটি ফেলে আসে। এসব শুনে মহান বলে, তাহলে সুপারভাইজারের কারণে তুমি ওকে মেরেছিলে, আর সেই ভয়ের কারণেই তারা পালিয়ে গিয়েছিল, আর এই কথাটাই তুমি কোর্টে বলবে। এই কথা মনে রেখো। পরদিন আবার মামলা শুরু হয়। তখন চন্দ্র সুপারভাইজারকে কাঠগড়ে আসতে বলে আর জিজ্ঞাসা করে, আপনি তো আপনার পুলিশ ফাইলে লিখেছিলেন তারা নাকি 9:30টার দিকে পালিয়ে গিয়েছিল, আর তারপরে আপনি কল দিয়ে গুরুমূর্তিকে জানান। সে বলে, হ্যাঁ স্যার, এটাই হয়েছিল। তখন চন্দ্র বলে, এটা মিথ্যা, আপনি 9টার সময় জানিয়েছিলেন। তাহলে মধ্যখানের 30 মিনিট কি হয়েছিল সেটা বলুন। এরপরে চন্দ্র আদালতের কাছে সময় চেয়ে নেয়। আদালতও তার কথা রাজি হয়ে যায়। এরপর মহান চন্দ্রকে বলে, ওই মহিলার যত টাকা লাগে দেওয়া হবে, শুধু তাকে কেসটা তুলে নিতে হবে। কিন্তু চন্দ্র তার সত্যনিষ্ঠার পথ থেকে এক চুলো পিছু হাঁটে না। এদিকে মিত্র ন্যায়ের জন্য লিফলেট বিতরণ আর আন্দোলন চালাতে শুরু করে, আর দেখতে দেখতে একজনের ন্যায়ের জন্য হাজার হাজার লোক তাদের সঙ্গে এগিয়ে আসে। এদিকে চন্দ্র এসে গুরুমূর্তির সব কল রেকর্ড চেক করতে বলে, আর তখন জানতে পারে সেদিন ওই ফোন বুথে রাজা কানুর সাথে থাকা বাকি দুইজন সেখানে ছিল। আর এবার চন্দ্র আবারও সেখানে যাওয়ার কথা ভাবে। এদিকে দেখা যায় ডিএসপি সেনেগেনিকে ডেকে পাঠায় আর তাকে এই মামলাটা তুলে নিতে বলে, আর সেটা করলে তাকে অনেক টাকা দেওয়া হবে। এটা শুনে সেনেগেনি জানায়, সেই টাকা দিয়ে একটা ভালো ঘরে তো থাকতে পারবো, কিন্তু কোনোদিনও মনে শান্তি পাবো না। আর আমার মেয়ে যেগুলো দেখেছে সেটা থেকে এত সহজে কিভাবে বের হবে, তাই টাকার জন্য আমি কিছুতেই আমার নিষ্ঠা পাল্টাতে পারবো না। এসব বলে সে চলে যায়। এরপর মিত্রা পেরুমের লোকদের সাথে নিয়ে সেই কারাগারে গিয়ে খোঁজ নেয়, আর ওখানে সে রুষাকুটিকে দেখতে পায়। তাকে দেখে সে কান্না করে দেয়। বাকি একজনকে নিয়ে তারা যাওয়ার সময় জিজ্ঞাসা করে, তার ভাই রাজা কান্নু কি ঠিক আছে? এদিকে চন্দ্র ডাক্তারের কাছ থেকে জানতে পারে রাজা কান্নুর বুকের পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল, আর সেই জন্যই তার মৃত্যু হয়েছে। এদিকে আদালতে মামলা শুরু হয়ে যায়। তখন রুষাকুটি এসে বলে, ওই দিন রাতে পুলিশ রাজা কান্নুকে ভীষণ ভয়াবহভাবে মারতেছিল, যেটা চোখে দেখার মতো ছিল না। ওই সময় গুরুমূর্তি বারবার তার বুকে লাথি মারছিল। এরপর যখন গুরুমূর্তি পানি খেতে গেলে রাজা কান্নু একটু পানি খেতে চায়, কিন্তু তখন সে আরো জোরে একটা লাথি মারে আর ওখান থেকে চলে যায়। তাদের কারোর চোখ খুলছিল না, তাই সে সুপারভাইজারকে ডাক দেয় আর এই কথা জানায়। সে দেখতে পায় তাদের কেউ নড়ছে না। এটা দেখে রুষাকুটিকে অন্য জায়গায় নিয়ে আটকে দেয় আর রাজা কানুর ভাইয়ের চোখে লঙ্কার গুঁড়া দিয়ে রেখে দেয়, আর দেখতে পায় সে বেঁচে আছে। তারপর তাকে ওই ঘরে নিয়ে আটকে দেয়, আর কালকে সে জানতে পারে তার ভাই বেঁচে নেই। এরপর ডাক্তারকে নিয়ে আসলে মহান তাকে জিজ্ঞাসা করে, রাজা কান্নু তো কোনো ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়েও মারা যেতে পারে। ডাক্তার বলে, হয়তো, কিন্তু আমি রাজা কান্নুর দাড়িতে এক প্রকার পাউডার পেয়েছি, আর ওটা পরীক্ষা করে জানতে পেরেছি সেটা লঙ্কার গুঁড়া, আর সেটা রাজা কান্নুর চোখের মধ্যেও ছিল। কিন্তু তবুও মহান মানতে চায় না যে লাঠির আঘাতেই তার মৃত্যু হয়েছিল। তখন পেরুমকে ডাকা হয়। সে জানায় পঞ্চায়েতের বাসায় দুজনের আঙুলের ছাপ পাওয়া গেছে। সেই লোকটিকে জিজ্ঞাসা করলে জানতে পারি গুরুমূর্তি সেই লোকটাকে বাঁচিয়ে চুরি সোনার ভাগ নিয়েছে। তাছাড়া যেখানে রাজা কান্নুর লাশ পাওয়া যায় সেখানে থাকা টায়ারের সাইজের সঙ্গে পুলিশের গাড়ির টায়ারের ছাপ পুরোপুরি মিলে গেছে। পাশাপাশি সেখানে গুরুমূর্তি আর নটরাজনের পায়ের ছাপও পাওয়া গেছে, আর এতে প্রমাণ হয় রাজা কান্নুর মৃত্যু কারাগারেই হয়েছে। তবুও মহান এসব মানতে না চাইলেও চন্দ্র চিৎকার করে তাকে থামতে বলে, আর বলে, আমরা সবাই ওই আদিবাসীদের নিয়ে কথা বলি আর ওদের নিয়ে পড়াশোনাও করি, কিন্তু সেই তাদের কোনো সমস্যা দেখলে সেটা ছোট চোখে দেখি। এমন দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, কারণ ওরাও আমাদের মতোই মানুষ। ওরা আমাদের মতো এত জমি আর লেখাপড়ার সুযোগ পায়নি, থাকলে ওরাও হয়তো আমাদের মতোই হতো। তবে এটা সরকারের দোষ। সেজন্য আমি আদালতে বিনীত আবেদন করছি, যারা এমন কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হোক। এরপর আদালত সেই 3 জন পুলিশ অফিসারকে রাজা কান্নুর মৃত্যুর জন্য দায়ী ঘোষণা করে আর তাদেরকে যাবজ্জীবন সাজা শোনানো হয়। আর পাশাপাশি আদালত চন্দ্র আর ইন্সপেক্টর পেরুমালাকে তাদের কাজের জন্য প্রশংসা করে। সাথে সেনেগেনি ও বাকি দুজনকে ক্ষতিপূরণ দেয়। সেনেগেনিকে 3 লাখ টাকা আর আধা কাঠা জমি দেওয়া হয়, আর বাকি দুইজনকে 2 লাখ করে টাকা দেওয়া হয়। আর এখানে চন্দ্র শুধু একজন আইনজীবী নয়, সে একজন ন্যায়ের প্রতীক। আর শেষে আমাদের জয়ের কান্নার দৃশ্যের মাধ্যমে এই ঘটনাটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করবেন। আর এটা কিন্তু একটা সত্য ঘটনা, তাই একবার কল্পনা করুন তো সত্য ঘটনাটা কতটা নির্মম ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ছায়া গল্পের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।